সুসময় বন্ধু বটে, অসময় হাই হাই। আপনার চারপাশের বন্ধু কেমন আছে আপনি বুঝতে পারবেন। এই যে বর্তমানের যে সমালোচিত বা আলোচিত যে তৈয়দ আফ্রিদি, একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর, বর্তমানে সে অ্যারেস্ট হয়েছে আজকে দুদিন, আপনারা জানেন। তার একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হয়ে গেছে। এর মধ্যে রাহি আবার এটার জন্য একটা প্রতিক্রিয়া জানাইছে। আচ্ছা আগে দেখেন তৈয়দ আফ্রিদি কি বলছিল। রাহি আমার অনেক কষ্ট দিবে, আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে, এটা আমি জানি। আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে। আচ্ছা ভাই, আমি একটা জিনিস বুঝলাম, আমি আপনারা কি করলাম, কি ক্ষতিটা করলাম? আচ্ছা কোন দিক থেকে মানে দিই আমার এটা আমি এখন কি করলাম? ঠিকই আমার সাথে একদিন করবি, ঝগড়া হবে, দূরে চলে যাবি, জানি যেদিন আমার ফেম থাকবে না, নাম থাকবে না, ঠিক আছে? আমি আমার একটা কথা ভাই, আমি আপনার আজকে একটা কথা বলি। আমি মানে এই যে আজকে এত বছর আমি এত বছর আমি আপনার মানে কি ক্ষতিটা করলাম? আপনি আমার উপর জানান যে আজকে কথাটা কইছেন, আমার জিনিসটা মানতে পারলাম না। আমি কি এমন করলাম? আমি এইটাই বুঝি, আমি এত কিছু করি, এত কিছু করি। আচ্ছা থাক ভাই, আর কোপাল থাপড়াইয়েন না। এবার আসেন, তৈয়দ আফ্রিদি কি বলছিল, যেদিন আমার নাম থাকবে না, আমার কোনো ফ্রেন্ড থাকবে না, সেদিন তুই অনেক দূরে চলে যাবি, তুই আমার অনেক বড় একটা কষ্ট দিবি। আচ্ছা যাক, তৈয়দ আফ্রিদির কথা বাদ দেন, এবার রাহির বর্তমানেরটা আসেন। রাহি কি বলছে? মেট্রো রেল একটা ভিডিও বানাইতে হইব, এই কথা বলে আমার বলতে যে তোলাই ভাইয়া কিছু টাকা পাঠাইতেছি, তো হে তো যেটা বলে আমরা তো ভয় পাই। আমি কিন্তু হেরে বাঘের মতো ডরাই। আমি না, আমাদের টিমের সবাই তারা বাঘের মতো ডরায়, কারণ মানে সে অন্যরকম মানুষ ভাই। সে ক্যামেরার ভিতরে একরকম, কিন্তু ক্যামেরার বাইরে খুব ডেঞ্জারাস একটা লোক। তারে কিন্তু সবাই ভয় পায়। ইউটিউব ইন্ডাস্ট্রিতে একটা টাইমে তার সবাই বাঘের মতো ভয় পাইতো। সবাই তার অফিসে ডাকাইতেছে, যারা আমরা টিমের যারা মানে ছাত্র আন্দোলনের সময় তার বিপক্ষে চলে গেছিলাম। তার বেল্টের বাড়ি আমার তো বেশি কেউ খায়নি, বেল্ট খুইলা আমার কুত্তার মতো পিড়াইতো। এখন রাহির কথা হচ্ছে কি, জুলাই আন্দোলনের 2-3 মাস আগ থেকে তৈয়দ আফ্রিদির চিনে না জানে না, তার সাথে সম্পর্ক শেষ। তো তৈয়দ আফ্রিদি কিন্তু এটা জানতো যে এরকম একটা সিচুয়েশন দেশে হবে। তৈয়দ আফ্রিদি জানতো কি জানতো না সেটা তার ব্যক্তিগত বিষয়, ওইটা নিয়ে আমি কিছু বলতেছি না। তো এবার আসেন রাহি ভাই, আপনাকে বলি। তো আপনি এখন বলতেছেন তৈয়দ আফ্রিদি খারাপ ছিল, তার অনেকগুলো বেল্টের বাড়ি খাইছেন, ইউটিউব ইন্ডাস্ট্রিটা পুরো তৈয়দ আফ্রিদি বাংলাদেশে যেটা ইউটিউব ইন্ডাস্ট্রি সেটা দখল করে রাখছিল। সে অনেক তৎকালীন সরকারের অনেক পক্ষপাতিত্ব করছে। আচ্ছা মানলাম সবকিছু, তখন আপনি প্রতিবাদ কেন করেন নাই? আচ্ছা ভালো কথা, তখন করেন নাই। আচ্ছা ঠিক আছে, তখন করেন নাই। 5 আগস্ট শেখ হাসিনা চলে গেছে, পুরো বাংলাদেশ জানে, পুরো পৃথিবী জানে, আমিও জানি, আপনিও জানেন, সবাই জানে। 5 তারিখের পরে তো আপনি কখনো মুখ খুলেন নাই যে তৈয়দ আফ্রিদি এমন এমন করছে। প্রতিবাদ জানাইছেন? জানান নাই। এখন যখন তৈয়দ আফ্রিদি ধরা খাই গেছে, তৈয়দ আফ্রিদি যখন ডিবি বা পুলিশ অ্যারেস্ট করলো, তারপর আপনি এই কথাগুলো বলতেছেন, যখন মানুষ আপনার দিকে আঙুল তুলতেছে যে আপনি তারা ধরা দিয়েছেন। আচ্ছা যাক, নেগেটিভ পজিটিভ মানুষ থাকবে, এটা আমি মেনে নিলাম, তখন কিন্তু আপনারা মুখ খুলেন নাই। এরপর আরেকটা বিষয়, এবার আসেন প্রত্যয় হিরণ ভাই। প্রত্যয় হিরণ একসময়ের জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিল। এই যে প্রত্যয় হিরণ ভাই কি লিখছে, ডিবি আমাকে হুদায় 32টা দিন ভিতরে রাখে না, আজকে বাপ পোলা একসাথে ভিতরে। এরপরে আসেন যান স্বপন আহমেদ, যারা রেডিং মাস্টার বলি, তার জীবন থেকে নাকি 1 বছর কেড়ে নিছে। তো আজকে 1টা বছর হয়ে গেছে, আপনার জীবন থেকে তো 1 বছর নিয়েই গেছে তৈয়দ আফ্রিদি, মানলাম। 1টা বছর আপনি কোনো প্রতিবাদ জানান নাই, কেন জানান নাই? কারণটা কি? আচ্ছা এবার আপনারটা শুনি, চলো। নামাজে লাগছে, 1 বছর কেড়ে নিচ্ছেন, নামাজে পয়সা মানে মোনাজাত ধরছিলাম আর চোখ দিয়ে অটোমেটিক মানে পানি ঝরছিল, কারণ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আফ্রিদি তো মানে স্বর্ণের চামচ মুখে দিয়ে বড় হয়েছে, বড় মানুষ ভাই, ওর কথায় পুলিশ প্রশাসন সব উঠে বসে। যদি পুলিশ ওর কথায় না উঠতো, তাহলে সেদিন ডিবি অফিসে আমার নামে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও আমাকে কিভাবে ডিবি অফিসের মধ্যে অন্যায় এবং বেআইনি ভাবে আমার উপর আঘাত করতে পারে? আমার নামে চিঠি থাকতো, আমার নামে কোনো অভিযোগ থাকতো, আমাকে নিয়ে তারা যা খুশি করতো, এবং আদালত যদি রিমান্ড দিত তারপর আমাকে নিয়ে রিমান্ডের মধ্যে নিতে পারতো। তবে আমার তো আদালতেও নেওয়া হয় নাই, আমার নামে। আচ্ছা এবার বাদ দেন সাইম ভাই, তারপরে হচ্ছে আপনার সাইম ভাই, তারপরে হচ্ছে যাই রিডিং মাস্টার স্বপন আহমেদ, তারপরে প্রত্যয় হিরণ, তারপরে রাহি, সবগুলোর কথা বাদ দেন, সবাই এখন তৈয়দ আফ্রিদির নামে অভিযোগ করতেছে। আচ্ছা মানলাম তৈয়দ আফ্রিদি অপরাধী, এটা আমিও মেনে নিলাম, কিন্তু সরকার পতন হওয়ার আজকে 1টা বছর, 1 বছর তো আপনারা মুখ খুলেন নাই। এখন আপনারা বিচার চাইতেছেন, তাও কি জুলাই আন্দোলনের যাত্রাবাড়ি থানাত, সম্ভবত যাত্রাবাড়ি থানাত হত্যা মামলায় তাকে অ্যারেস্ট করা হয়েছে, ওই মামলা দেখিয়ে। কিন্তু আপনারা এখন বিচারের প্রতি বিশ্বাস আছে আপনাদের, এখন তৈয়দ আফ্রিদির নামে অভিযোগ করলে এখন বিচার পাওয়া যাবে। এই 1 বছর আপনাদের বিচার বিভাগের
প্রতি কোনো আস্থা ছিল না। বিচার বিভাগের আপনারা সম্মানের চোখে দেখেন নাই। আপনারা জানতেন না যে যেহেতু সে আমার জীবন থেকে 1টা বছর কেড়ে নিছে, আবার আপনি বলতেছেন সাইম ভাই আপনারা নিয়ে 1 ঘন্টা পিটাইছে, তারপরে প্রত্যয় হিরণ সেও 32টা দিন জেলে ছিল, তারপরে রাহিরে বেল দিয়ে পিটাইছে, আপনারা এত অত্যাচার করলো, আপনারা এই 1 বছর চুপ কেন ছিলেন? নাকি আপনারা সুযোগ সন্ধানী, সুযোগের অভাবে হচ্ছে বাঙালি সৎ, কোনটা আপনারা এখন অভিযোগগুলো করতেছেন? 1 বছর আগে যদি অভিযোগটা করতেন তাহলে তৈয়দ আফ্রিদি 1 বছর আগে অ্যারেস্ট হইতো, তার বিরুদ্ধে মানুষ সচেতন হইতো। যদি সে অপরাধী হয়, এখন সে অপরাধী না নির্দোষ সেটা আদালতে তাকে রিমান্ড দিছে, মামলা চলতেছে, সে জেলে আছে, সেটা পরে দেখা যাবে। রায় লাস্ট ফাইনাল সিদ্ধান্ত কি হবে সেটার দিকে আমরা তাকিয়ে আছি, পুরো বাংলাদেশ তাকিয়ে আছে। আচ্ছা দেখা যাক সেটা কি হবে। তো এখন এবার আসেন, আপনারা যে বলবেন যে আমরা নীরবতা ছিলাম, ভাই আমরা নীরব ছিলাম, নীরবতার বিচার একদম সুস্থ বিচার। আমি মানলাম নীরবতা আল্লাহর কাছে বিচার দিচ্ছেন। আপনি জানতেন নীরব থাকা জরুরি নাকি সোচ্চার থাকা জরুরি? মুক্তিযুদ্ধে 1971 সালে মানুষ জানতো যে সে মুক্তিযুদ্ধে গেলে পাকিস্তানি বাহিনী তারা গুলি করে দিবে, কোনো মেয়ে মুক্তিযুদ্ধে সহযোগিতা করলে তারা ধর্ষণ করা হবে, জানতো। জেনে শুনে তারা জীবন দিছে, জেনে শুনে মেয়েরা ধর্ষিত হয়েছে, তার বিনিময়ে আমরা একটা বাংলাদেশ পাইছি। তো আপনারা যদি আগে তাদের নামে এই অভিযোগগুলো করতেন, তৈয়দ আফ্রিদি অন্যায় করছে এই অভিযোগগুলো যদি আগে করতেন, তখন কি মানুষ তৈয়দ আফ্রিদির আর বিশ্বাস করতো? তৈয়দ আফ্রিদি এমন কি যে তার বিচারের আওতায় আনা যাবে না? কি এমন? আমি যদি অন্যায় করি সরকার অবশ্যই আমাকে বিচারের আওতায় নিবে, এটা 100% গ্যারান্টি ভাই। পৃথিবীতে যে কোনো লোক অন্যায় অপরাধ অবিচার যদি করে তারা একদিন না একদিন আইনের আওতায় আনা হবে, এটা তো আপনাদের প্রতি বিশ্বাস আছে। তো আপনাদের তো বিচারের প্রতি বিশ্বাস নাই, দিবে আপনারা। আচ্ছা এমনও তো লোক আছিল বাংলাদেশে যে 5 তারিখের আগে তারে অত্যাচার করা হয়েছে, 5 তারিখের পরে সে ঠাস করে মামলা করে দিছে, ওই লোকের অ্যারেস্ট করে নিয়ে গেছে। কেন করছে? তার প্রতিবাদ জানানোর দরকার ছিল, সে মামলা করে দিছে। আবার এই মামলা নিয়ে বলতে গেলে মামলার বাণিজ্য আছে। তো তৈয়দ আফ্রিদির কথা যেটা বলতেছি আমি, দেখুন আমি তৈয়দ আফ্রিদির পক্ষেও না বিপক্ষেও না, তারে পুলিশ অ্যারেস্ট করছে, বিচার আওতায় আছে, আইনের প্রতি আমিও শ্রদ্ধাশীল, সবাই শ্রদ্ধাশীল হওয়া উচিত। এখন বিচার বিভাগ যে সিদ্ধান্ত নিবে সেটাই মেনে নিতে হবে। যদি তৈয়দ আফ্রিদি অপরাধী হয় তাহলে আমি আশা করি তার দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, জেলে আছে। তো সে যদি অভিযুক্ত হয়, অপরাধী হয়, তাহলে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, যেন ভবিষ্যতে কোনো কন্টেন্ট ক্রিয়েটর জনগণের পক্ষে না থেকে সরকারের চামচামি করে, এরকম যেন করতে না পারে। আর যদি অপরাধী না হয় তাহলে সে নির্দোষী প্রমাণিত হবে, তাকে মুক্ত করে দিবে, এটাই তো স্বাভাবিক। আচ্ছা যান এবার কন্টেন্ট ক্রিয়েটরদের বিষয়ে আসি। বাংলাদেশে ভাই যতজন কন্টেন্ট ক্রিয়েটর আছে সবাই ভাই কারো না কারো চামচা, মেজরিটি পার্সেন্ট। 100 জনের ভিতরে 50 জনই হচ্ছে সরকারের চামচা। আপনি একটা কথা মনে রাখবেন, যখন আপনি উচিত কথা বলবেন তখন এই দলের পক্ষে যাবে, কখন উচিত কথা বলবেন তখন এই দলের পক্ষে যাবে, মানে কারো না কারো বিপক্ষে চলে যাবে। জনগণের পক্ষ নিয়ে যারা কথা বলে তারা মানুষের সরকারের শত্রু হয়, জনগণের বন্ধু হয়। এবার আসেন মসজিদের ইমামের মতো সুশীল ভাই বাংলাদেশে কেউ নাই। তারা সুদখোরের বিরুদ্ধে কথা বলে মসজিদে, তারপরে আপনার এই যে জুয়াখোরের বিরুদ্ধে কথা বলে, তারপর চোরের বিরুদ্ধে কথা বলে, অনেক সময় কথা বলতে গেলে সরকারের বিরুদ্ধে চলে যায়। তাদের চাইতে সুশীল কেউ আছে? তাদেরকে মূল্যায়ন করা হয় না। এদেশে সুশীলের কোনো মূল্য নাই। তো যেভাবে চামচামি করতেছেন চামচামি করতে থাকেন, জনগণের পক্ষ নেওয়ার কোনো প্রয়োজন নেই। ধন্যবাদ।